14 বছরের এক কিশোরীকে বিয়ে করেছে 30 বছর বয়সের পুলিশ ডেপুটি সুপারিনটেনডেন্ট ডিএসপি সাইমন তাহের রাশিদ। টাইটেল নবাববাড়ির গোপন অভিভাবক। পরিবারের নাম রাশিদ। ঢাকার হেডকোয়ার্টার থেকে পাঠানো এই অফিসার কেবল সাহসী না, এক ধরনের গম্ভীর অথচ আকর্ষণীয় ব্যক্তিত্বে ভরপুর, যে কিনা কোনোদিন বিয়ে না করার শপথ নিয়েছিল নিজের সাথে। সারা জীবন দেশের হয়ে কাজ করতে চায়, নিজের বাড়িতেও থাকে কম, নিজেকে কাজে ব্যস্ত রাখে। সে কিনা বিয়ে করেছে এক কিশোরীকে। এ বিষয়ে সে নিজেও এখনো ঘোমটার আড়ালে যে এক কিশোরী ছোট্ট ফুল আছে, তার বিবাহিত স্ত্রী, বয়স, নাম, ঠিকানা কোনো কিছুই জানে না সে। এদিকে আল্লাহর কি পরিহাস, ভাগ্যের লীলা খেলায় এই মেয়েটি আজ তার বিবাহিত স্ত্রী, যার মুখের দিকে তাকিয়ে লোকজন বলে এই লোকটা একবার তাকালে আসামি নিজে হাত জোড় করে আত্মসমর্পণ করে। কে ভাবতে পারত একজন পুলিশ অফিসার অপরাধীর গলগলায় রক্ত ঠান্ডা করে ফেলে যে মানুষ একদিন নিজেই এমন এক বিয়ের আসনে বসবে যেখানে তার কনে মাত্র 14 বছরের এক কিশোরী। কয়েক ঘন্টা আগের কথা, গ্রামের রাতের বেলা, উত্তাপহীন আগুন সাতারপাড়া, চারদিকে মাটির রাস্তা, কাঁচা ঘর আর ঠান্ডা বাতাসের ছন্দে জড়ানো সন্ধ্যা। মেঘলা আকাশের নিচে একটা দোতলা আধাপাকা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে দুজন পুরুষ। একজন লম্বা, শক্ত, চোয়াল চোখে হালকা ক্লান্তি, শরীরে কালো জ্যাকেট, ডিএসপি সাইমন তাহের রাশিদ। আর পাশে তার জুনিয়র সদ্য প্রমোশন পাওয়া সাব ইন্সপেক্টর রাজীব চৌধুরী। দুজনে গম্ভীর মুখে তাকিয়ে আছে বাড়িটার দিকেই। দোতলার বারান্দায় ফটাফট আলো জ্বলে উঠছে, যেন কোনো উৎসব শুরু হতে চলেছে। স্যার নিশ্চিত তো? রাজীব কাঁধে ঝোলানো ব্যাগটা সামলে জিজ্ঞেস করল। সাইমন কিছু বলল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা নিস্তব্ধ। হঠাৎ সামনের মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল কমিশনার তাহমিদ ইকবাল, সিআইডি, এইচকিউ, ঢাকা। সাইমন সঙ্গে সঙ্গে রিসিভ করল, সঙ্গে সঙ্গে সালাম দিল। জি স্যার, বলেন। ওপাশ থেকে কণ্ঠ এলো, তোমরা বর্তমানে কোথায় অবস্থান করছো? স্যার, আমরা বাড়ির সামনেই অবস্থান করছি। আমি আর রাজীব দুজনেই প্রস্তুত, কিন্তু স্যার আমাদের অনুরোধ, আপনি বাকি ফোর্স পাঠাতে একটু দেরি করেন। কেন সাইমন? এটা ঢুকে পড়ার রিস্ক নেবে কেন? একা ঢুকে পড়ার রিস্ক নেবে কেন? স্যার, আপনি তো জানেন আসামি কামরান হোসেন সন্ত্রাসী নেটওয়ার্কের অন্যতম মাথা। ওকে আমরা অনেকদিন থেকে ট্র্যাক করছি, এইবার হাতের নাগালের মধ্যে। এখন যদি বুঝে যায় যে ওকে ফলো করা হচ্ছে, তাহলে আর ধরা যাবে না, অসম্ভব ব্যাপার হয়ে যাবে, পালিয়ে যাবে। সেজন্য আমি যাচ্ছি আগে। এখন কোনো ফোর্স না পাঠানোর দরকার নাই, আমরা দুজন মিলে হ্যান্ডেল করতে পারবো স্যার। এখন যদি পুরো ফোর্স নিয়ে ঘিরে ফেলি, ও আজ করতে পারবে। আমার প্রস্তাব, আমি আর রাজীব চুপচাপ ভেতরে ঢুকে পরিস্থিতি বুঝে ফেলি, তারপর আপনি ফোর্স পাঠান। ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। ঠিক আছে সাইমন, আমি তোমার বিচার বুদ্ধির উপর ভরসা করি, তবে খুব সাবধানে। জি স্যার। কল কেটে গেল। ফোনটা
সাইলেন্ট করে পকেটে রেখে দিল। সাইমন একটা মৃদু ইশারা করল রাজীবকে। দুজনে ধীরে ধীরে বাড়ির পাশের সরু গলি ধরে এগিয়ে গেল। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পেল লাল বেনারসি পরিহিত এক মেয়ে বউ সাজে ঘোমটা দিয়ে বসে আছে। তার পাশে বসে আছে সন্ত্রাসী কামরান হোসেন, মাথায় সাদা টুপি, পায়জামা, পাঞ্জাবি, হাতে মোটা মোটা আংটি। খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে বিয়েতে। মনে হচ্ছে বাড়ির কয়েকজন মানুষ আর দু একজন সাক্ষী ছাড়া আর কেউ নেই। সন্ত্রাসী কামরান হোসেন তার এক হাতে সিগারেট, অন্য হাতে মেয়েটির পাতলা আঙুল জোর করে ধরে রেখেছে। বিয়ের কাজী হুজুর সামনে বসে। ছবিসহ জন্মসনদটা আনেন তো। মেয়ের বয়স কত আর এগুলো না দিলে তো নিকাহ হয় না মামা। তখন পাশে থাকা তন্দ্রা নামের এক মহিলা, বয়সে ৪৫ থেকে ৪৮, গা ভর্তি গয়না, ঠোঁটে হালকা হাসি, বললেন, ও ১৪ পেরিয়েছে আজ, কিসের সমস্যা? কাজী বুঝতে পারল মেয়েটার জোর করে বিয়ে দিচ্ছে। তবু এমন একজনের সাথে খারাপ লাগা কাজ করলো মেয়েটার প্রতি। তবু মেয়েটার জন্য কিছু করতে পারবে না। কামরান হোসেন দাঁড়িয়ে হাত বোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে। কামরান হোসেন দাড়িতে হাত বোলাচ্ছে আর শয়তানি হাসি দিচ্ছে। এই সুযোগে সাইমন ও রাজীব আস্তে আস্তে ঘরের দরজা দিয়ে ভিতরে ঢুকছে। তারা তখনও শুনতে পায়নি ভেতরের কথাবার্তা। সাইমন কাঁধে চাপ দিয়ে রাজীবকে পেছনে ঠেলে দিল। কাজী তখন কাবিননামায় কলম চালাতে যাচ্ছে। আর ঠিক তখনই সাইমন সামনে এগিয়ে এসে জোর গলায় বলল, কামরান হোসেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এখান থেকে একদম পালানোর চেষ্টা করবি না। চারদিক ঘেরাও করা হয়েছে, কোথাও পালাতে পারবি না। আমাদের হাতে ধরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তোর। সে আস্তে আস্তে কাছে গিয়ে মাথায় বন্দুক ঠেকালো। রাজীব, এখনই বাকি ফোর্সকে ইনফর্ম করো, ভেতরে আসতে বলো। রাজীব সাথে সাথে ফোন করে সমস্ত ডিরেকশন জানিয়ে দিল। পরিবেশ মুহূর্তেই থমকে গেল। কিছুক্ষণের মধ্যে ফোর্স এসে পড়ল। সন্ত্রাসী কামরান হোসেন সহ তার দুই সাথীকে গ্রেফতার করে নিয়ে গেল। এর ফল ভালো হবে না। আমি খুব শীঘ্রই ফিরে আসব। কামরান শাসিয়ে গেল যাওয়ার সময়। সাইমন ওর কথা শুনে ওর দিকে তাকিয়ে ব্যঙ্গ হাসি দিল। চলেন স্যার, আমাদের এখন যাওয়া দরকার। ফোর্স আগেই চলে গেছে আসামিদের নিয়ে। রাজীবের কথা শেষ হওয়ার আগেই তন্দ্রা নামের গয়না পরিহিত মহিলাটি বলে উঠল, এই যে অফিসার, এক পাও নড়বেন না। আমাদের মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন। এখন এই মেয়ের বিয়ে করব কে? আমি এখনই চিৎকার করে গ্রামবাসীকে ডাক দিব। সাইমন বিরক্তিতে ভুরু কুঁচকে তাকালো মহিলাটির দিকে। তারপর চোখ ঘুরিয়ে সোফায় জড়সড় হয়ে বসে থাকা লাল শাড়ি পরা ঘোমটা দেওয়া মেয়েটার দিকে তাকালো। তারপর বলল, মেয়ের জন্য যদি এতই ভাবনা থাকে তাহলে ওই রকম একটা সন্ত্রাসীর সাথে বিয়ে দিচ্ছিলেন কেন? মহিলাটি একটু ভয় পেল। তার পাশে দাঁড়িয়ে আছে ১৬ থেকে ১৭ বছরের এক যুবক, ২২ বছরের এক মেয়ে। মনে হচ্ছে তারই ছেলে মেয়ে। ভয় পেলেও বুঝতে দিল না। গলা নামিয়ে বলল, আমরা তো জানতাম না সে সন্ত্রাসী। ভালো ছেলে মনে করেই বিয়ে ঠিক করেছিলাম আমার বড় মেয়ের সাথে। মিথ্যা কথা বলে দিল। চালাক মহিলা তন্দ্রা ও বেশ ভালো করেই জানে, এখন যদি মেয়ের বয়স বলে ফেলে তাহলে পুলিশ অফিসার কিছুতেই এই মেয়েকে বিয়ে করবে না। যে করেই হোক এই মেয়েকে আজ ঘাট থেকে নামাবে। এই অনাথ পোড়া মুখীকে বিদায় করেই ছাড়বে। তার স্বামী বাড়ি নেই। এই সুযোগ যদি ঝেড়ে ফেলা যায় তাহলে খুব ভালো হবে। তার স্বামীর জন্য এই মেয়েকে এতদিন ধরে পালছে। বোনের মেয়েকে ঘরে
নিয়ে এসে বসিয়ে রেখেছে, শুধু খরচ বাড়ানো ছাড়া কিছু না। যাক, আজকে বিদায় করে ছাড়ব। আপনার কোনো চিন্তা নেই, এবার ছেলের খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে দেবেন। আপনারা তো বিপদ থেকে বেঁচে গেলেন, আরও ওই রকম একটা সন্ত্রাসীদের হাতে মেয়ে দিতে হয়নি। আপনার মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে ইনশাল্লাহ। সাইমন বলে উঠল, না, কিছুতেই এই অফিসারদের যাইতে দেওয়া যাবে না। মাথায় আসার সাথে সাথে তন্দ্রা আবার বলে উঠল, আপনারা এখান থেকে এক পাও বাড়াবেন না। সাইমন চোখ ছোট ছোট করে তাকালো, এইভাবে বাধা দিলে কিন্তু আমরাও চুপ থাকবো না। আমি এখনই গ্রামবাসীকে ডাকবো। আপনারা দুজনের ভিতর একজনকে বিয়ে করতে হবে, না হলে এই মেয়েকে পরবর্তীতে বিয়ে দিতে পারবো না। একবার বিয়ে ভেঙে গেলে গ্রামের মেয়েদের বিয়ে হয় না, মুশকিল হয়ে পড়ে। আপনাদের মধ্যে কেউ যদি বিয়ে না করে তাহলে আমি চিৎকার শুরু করব, আর বাকি সবাই তো চলে গেছে, যা গা আপনারা দুজন কিছু করতে পারবে না। গ্রামবাসীদের এক জায়গায় জড়ো করলে এবার আপনারা যাবেন কেমনে? ঘড়িতে তখন রাত 1:47। পুরো গ্রাম নিস্তব্ধ, কেবল দূরের কুকুরের হালকা ডাক আর বাতাসে পাতা সরে যাওয়ার শব্দ। ডিএসপি সাইমন তাহের রাশিদ একবার তাকালো সামনে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে, তারপর ধীরে ধীরে চোখ গেল লাল বেনারসিতে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি যেন ঘোমটার আড়ালে চুপচাপ, নিস্তব্ধ, অপার। রাজীব পাশ থেকে ফিসফিস করে বলল, স্যার, আমরা চলে যাই লোকজন জড়ো হওয়ার আগেই। কিন্তু ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে আরও কয়েকজন, বয়সে মাঝারি কিছু বয়স্ক। তাদের কণ্ঠে স্পষ্ট উত্তেজনা। কি হইছে গো তন্দ্রা ভাবি, এই পুলিশ কেন? তন্দ্রা সবাইকে দেখে মুহূর্তের মাঝে নাটক শুরু করলো, ওরা আমাদের মায়ার বিয়েটা ভাঙলো, এখন কই যায়? এতদিনের মান সম্মান সব শেষ। এক বৃদ্ধ চাচা গলা উঁচু করে বললেন, বিয়ে ঠিক হইছে শুনছিলাম, কিন্তু এইটা তো হঠাৎ। এখন আবার কি হলো হঠাৎ? পুলিশ আইলো কই থেকা? তন্দ্রা আরও সুযোগ পেল কথা বলার, মাইয়ার বিয়া ঠিক করছিলাম, এখন দেখি পোলাটা একটা দাগি আসামি, পুলিশ আসে ধরে নিয়ে গেল। এখন এই বিয়ে ভেঙে যাওয়া মায়ার বিয়া করব কেডা? আল্লাহ গো! মায়াটার সাথে কি হইল? অনেক ভালো মাইয়া, ছোট থেইকা আমাদের সামনে বড় হইছে। এখন বিয়া না হলে গ্রামের আর মুখ দেখাতে পারবো না। আর কি বিয়া হইব? তন্দ্রা এবার ঘোমটার দিকে ইশারা করে নিজের সুর মিলিয়ে বলল, তোমরা নিজেই কইছো মাইয়াডা কেমন চুপচাপ ভদ্র। তোমরা নিজেরাই কইছো মায়াডা কেমন চুপচাপ ভদ্র। সব কিছু হইছে ওই যে দাঁড়াইয়া আছে এই অফিসারটার জন্য। এখন একটাই উপায়, এই অফিসারদের মধ্যে একজন বিয়া করবে আমার মাইয়াডার। মাইয়াডারে বিয়া না করলে মেয়েটার জীবন শেষ না হলে। সাইমন একবার চোখ বন্ধ করল কিছুক্ষণের জন্য। তার মাথার মধ্যে বাজছে একটা দৃশ্য, সাইরেন। তার চোখের সামনে ভেসে উঠছে আসামি কামরান হোসেনের সেই সিগারেট ধরা হাত, যে হাতে ঘোমটা ঢাকা মেয়েটার আঙুল ছিল আটকে। সে বুঝতে পেরেছে এই বিয়েটা ছিল জোর করে, মেয়েটির মতামত ছাড়া, এবং এখন দায়িত্ববোধ আর এই মহিলাটার নাটকের মাঝে তাকে বিবাহের আসনে বসিয়ে দিতে চাইছে। রাজীব নিচু গলায় বলল, স্যার, আমার মনে হয় এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। গ্রামের লোকজন উত্তেজিত হচ্ছে। কিন্তু সাইমন রাজীবকে থামিয়ে দিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। সবাই তাকিয়ে আছে তার দিকে। সে দাঁড়ালো মেয়েটির সামনে। ঘোমটার আড়ালে কি এক অপূর্ব মুখ, না হয়তো শুধুই ভয় আর নীরবতা। সাইমন নিচু গলায় বলল, তুমি কি চাও বলো, আমি চলে যাব, কেউ জোর করবে না।
ঘোমটার নিচে থেকে কোনো উত্তর এলো না। তন্দ্রা এবার রীতিমতো চিৎকার করে উঠল, এই মাইয়া মুখ খুইলা কিছু কয় না মানে সে রাজি। ঘরের ভেতরের বাতাসটা ভারী। লাল বেনারসি পরা মেয়েটি চুপ করে বসে, মুখ ঘোমটার আড়ালে, কিন্তু তার নীরব উপস্থিতি গোটা ঘরে একটা অপার্থিব টান এনে দিয়েছে। অন্যদিকে গ্রামবাসীরা ঘরের বাইরে জড়ো হতে শুরু করেছে। চোখে মুখে উত্তেজনা, মুখে মুখে ফিসফাস। কেউ বলছে এই পুলিশ অফিসার মায়াডরে বিয়া না করলে আজই পাত্র পত্রিকায় উঠবে। কেউ আবার বলে ভালো কইরা বিয়া করাইয়ে তারপর এখান থেকে যাইতে দিতে হবে। আর তন্দ্রা তার নাটকীয় গলায় আবার বলে উঠল, আমরা তো জানতাম না কামরান সন্ত্রাসী। এখন যদি বিয়া না হয় মাইয়াডার ভবিষ্যৎ ধ্বংস। সাইমনের মাথা গরম হয়ে গেল। সে চিৎকার না করেও এমন গলায় বলল যাতে চারপাশ থমকে যায়, আপনারা সবাই তো সমাজ ঠিক করার দায়িত্ব নিয়েছেন দেখি। কোথায় ছিলেন তখন যখন এই মেয়েকে একটা সন্ত্রাসীর হাতে তুলে দিচ্ছিল? তন্দ্রা মুখে হাত দিয়ে ছলছল চোখে বলল, ভুল হয়ে গেছে, কিন্তু মায়ার বিয়েটা তো ভেঙে গেল। আর আপনি বাঁচাইছেন ঠিক আছে, কিন্তু এখন যদি আপনি বিয়ে না করেন তাহলে মায়াডারে কে বিয়ে করবে? সাইমন দাঁতের ফাঁকে চাপা স্বরে বলল, আপনারা চাচ্ছেন আমি আসামি ধরতে এসে বর হয়ে ফিরি? পাগল নাকি আপনারা? পাশে দাঁড়িয়ে রাজীব কানের পাশে মুখ এনে ফিসফিস করে বলল, স্যার এক্সকিউজ মি, কিন্তু আপনার চারপাশে 40 জন গ্রামের লোক দাঁড়িয়ে আছে। আপনার রিভলভারের থেকেও এদের জ্ঞানবোধ বিপজ্জনক। সাইমন দাঁড়িয়ে থেকে কয়েক সেকেন্ড চুপ, তারপর চোখ তুলে ঠান্ডা গলায় বলল, রাজীব তুমি বিয়ে করো, মেয়েটাকে বাঁচাতে হবে তাই না? করো। রাজীব এমনভাবে লাফ দিয়ে সরে গেল মনে হলো কেউ বন্দুক ঠেকিয়ে দিয়েছে। না 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 স্যার, আমি পারবো না। সাইমন চোখ সরু করে তাকালো। পারবে না মানে? রাজীব গলার স্বর একটু নিচু করে বলল, আসলে স্যার আমার একটা গার্লফ্রেন্ড আছে, ও মেরে ফেলবে আমাকে। আমার বিয়ের সাজে দেখলে ও আমার জীবন তো পুড়িয়ে ফেলবে। স্যার অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড পাইছি, অনেক প্যারা দেয়, কিন্তু ওকে অনেক ভালোবাসি। অন্য কোথাও বিয়ে করতে পারবো না প্লিজ, বলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সাইমন মাথায় হাত দিয়ে দাঁড়ালো। এইখানে সে এসেছে এক সন্ত্রাসী ধরতে, এখন সে একটা অজানা মেয়ের বর হবে, এবং যে মেয়ের বয়স নাম কিছুই সে জানে না। এই পরিস্থিতি থেকে পালানোর আর কোনো রাস্তা খুঁজে পেল না সে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কাবিন করেন। সবাই ওই করে উঠল। তন্দ্রা মহিলার মুখে শয়তানি হাসি, চোখে আনন্দের অশ্রু। কাজী হুজুর খুশিতে কলম চালাতে শুরু করলেন, কিন্তু তখনও সাইমনের দৃষ্টি ছিল ঠান্ডা, স্থির, গম্ভীর। সে ঘোমটার আড়ালের মেয়েটিকে একবারও ভালো করে দেখেনি, আর মেয়েটি নিঃশব্দে বসে আছে, যেন নিজেরও কিছু বলার নেই। কাবিন হয়ে গেল। বিয়ের পরপরই সাইমন উঠে দাঁড়ালো। তার কণ্ঠে কোনো সৌজন্যবোধ নেই, প্রেম তো দূরের কথা। সে বলল, আপনারা তো চাচ্ছিলেন বিয়ে হোক, হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। তন্দ্রা অবাক হয়ে বলল, এই রাতে মাইয়াডারে নিয়ে যান, বউরে নিয়ে যাইতেছেন না কেন? সাইমনের বিরক্তি চূড়ান্ত পর্যায়ে। সে রাজীবকে উদ্দেশ্য করে বলল, রাজীব ওনাকে বাইকের কাছে নিয়ে আসো, আমি সামনে যাচ্ছি। রাজীব ঢোক গিলে বলল, স্যার বাইকে তো 3 জন ওঠা যাবে না, আপনি ভাবিকে নিয়ে যান, আমি পেছনে, না মানে আমি পরে লোকাল গাড়িতে আসব। এই কথার পর সাইমন তাকালো রাজীবের দিকে। সে তাকায়নি, সে তাকালো সেই ভয়ঙ্কর ঠান্ডা গম্ভীর, যা বলছি কর, নইলে পাতালেও লুকাতে পারবি না চাইলে।
যা বলছি তাই কর, না হলে পাতালেও লুকাতে পারবি না চাহনি। রাজীব আর কিছু বলল না। বিয়ের পর গ্রামের মানুষ যেন তৃপ্তির ঢেকুর তুলল। তারা পেছনে দাঁড়িয়ে দেখছে তাদের অভিযান সফল হয়েছে। সাইমন বাইকের কাছে গিয়ে দাঁড়ালো, নিজের সাদা হেলমেটটা মাথায় চাপিয়ে নিল। পেছন থেকে রাজীব মেয়েটিকে নিয়ে আসছে। মেয়েটির মুখ ঢেকে আছে ঘোমটায়, মাথা নিচু, পায়ের হাঁটায় অনিচ্ছা, যেন প্রতিটি ধাপ ওর জীবনের হাজারটা প্রশ্ন। রাজীব খুব আস্তে করে বলে, ভাইয়া, মানে স্যার, আপনি কি ঠিক করছেন? সাইমন কোনো উত্তর দেয় না, শুধু বলে, পেছনে বসতে বলো। রাজীব মেয়েটাকে বাইকের পেছনে বসিয়ে দেয়, কিন্তু মেয়েটি একটু দূরে বসে। স্পষ্টভাবে বোঝা যায় সে ছুতে চায় না, যেন এতক্ষণে সে নিজেই অনুধাবন করছে এই লোকটা তার স্বামী। একটু দূরে বসে সে মুখ ঘুরিয়ে নেয়। সাইমন খানিকক্ষণ চুপ করে থেকে গম্ভীর কণ্ঠে বলে, ভালো করে বসো, এভাবে বসলে পড়ে যাবে। কোনো উত্তর নেই। সে এক চুলও নড়ল না। তখন সাইমন কড়া গলায় বলল, ঠিক করে বসো বললাম, যদি পড়ে যাও আমি থামবো না। মেয়েটা ভয়ে কেঁপে ওঠে, তার দুটো হাত থরথর করে কাঁপে। আস্তে করে, খুব ধীরে মেয়েটির ডান হাতটা বাড়ায়। সাইমনের কাঁধে এসে পড়ে সেই হাত। নিঃশ্বাস আটকে রেখে সে নিজেকে সামলে বসে। সাইমন বাইক স্টার্ট দেয়। বালির ধুলো উড়িয়ে বাইকটা বেরিয়ে পড়ে অন্ধকার রাতের পথ ধরে। গ্রামটা পেছনে পড়ে যায়, আর মেয়েটির চোখে জমে ওঠে জল। সেই জল নিঃশব্দ, এক ফোঁটা এক ফোঁটা করে গাল বেয়ে গড়িয়ে পড়ে। সাইমন জানে মেয়েটা কাঁদছে। সে শুনতে পাচ্ছে নিঃশ্বাসের কম্পন। পিছন থেকে সে কাঁপা কাঁপা নিঃশ্বাস আসছে। তা কারো চোখের কান্না না দেখেও চিনে ফেলা যায়। তবুও সে কিছু বলল না, একটা শব্দও না। এই মুহূর্তে সে জানে কিছু বলা মানে আরও কিছু জটিলতা টেনে আনা। সে বাইক চালায়। শহরের আলো ধীরে ধীরে তাদের গিলে নেয়। 2 ঘন্টা পর ঢাকা পুলিশ কমিশনার অফিস। রাত প্রায় 2টা থেকে 3টা। অফিস ফাঁকা। কমিশনার স্যার তখন কফি খাচ্ছিলেন নিজের ক্যাবিনে। হঠাৎ দরজায় টোকা। মে আই কাম ইন স্যার? স্যার চোখ তুলে দেখলেন সাইমন একদম শান্ত মুখে দাঁড়িয়ে। কাম ইন মাই বয়। তুমি আজকে চমৎকার কাজ করেছো। আমি জানতাম তুমি পারবে, বাট এত লেট হলো কেন তোমার আসতে? আর রাজীব কোথায়? আর তুমি এরকম গম্ভীর মুখে আছো কেন? এমনিতে তো তুমি হাসো না, এত বড় একটা কেস সলভ করলে, এবার তো একটু হাসো। বলে ওর কাঁধে হাত দিলেন। স্যার, আপনার সাথে কিছু কথা ছিল, অনেক ইম্পর্টেন্ট। ইয়েস মাই বয়। একটা কেন, অনেকগুলো কথা বলো। আজকে তুমি আমার মন ভালো করে দিয়েছো। সাইমন সব খুলে বলল। প্রথমে সন্ত্রাসী ধরার মিশন, তারপর মেয়েটিকে উদ্ধার, এরপর গ্রামবাসীদের চাপ এবং বিয়ে। কমিশনার তাহমিদ ইকবাল একটু চুপ থেকে হঠাৎ হো হো করে হেসে উঠল। তুমি বলছো তুমি একটা আসামি ধরতে গিয়ে বউ নিয়ে ফিরে এসেছো? সাইমনের চোখ কুঁচকে গেল। স্যার, এটা হাসির কিছু না। আরে আমি হাসছি এই ভেবে তোমার মতো গম্ভীর লোকটাও বিয়ে করতে পারে, তাও অভিযানে গিয়ে। ঠান্ডা গলায় বলল, স্যার দয়া করে হাসা বন্ধ করুন, এটা আমার জন্য অপমানজনক পরিস্থিতি। কমিশনার তাহমিদ ইকবাল মুখ চেপে হাসি থামালেন, তারপর বললেন, আচ্ছা ভালো, ওকে নিয়ে এসো দেখি, একবার দেখি কে এমন ভাগ্যবতী যে তোমার মতো বর পেয়েছে। সাইমন ধীরে মাথা ঝুঁকিয়ে স্যালুট করে বাইরে বেরিয়ে গেল। 2 মিনিট পরে সে ঘরে ঢুকলো মেয়েটিকে নিয়ে। মেয়েটি এখনো সেই লাল বেনারসি পরে আছে, মাথায় ঘোমটা যা ঠোঁট পর্যন্ত নামানো। মুখ দেখা যায় না, কেবল এক জোড়া কাঁপতে থাকা হাত বুকের কাছে ধরা। কমিশনার তাহমিদ ইকবাল ভুরু কুঁচকে বলেন,
মামুনি, তোমার যদি কোনো সমস্যা না থাকে ঘোমটা সরাও, কথা বলার সময় মুখ দেখা দরকার। সাইমন মেয়েটির দিকে একবার তাকালো। মেয়েটির হাত কাঁপে। সে ধীরে ধীরে ঘোমটা সরায়, আর সেই মুহূর্তেই সাইমন যেন চেয়ারে গেঁথে যায়। ঘরের বাতাস থেমে যায়। ঘোমটা সরে যেতে স্পষ্ট হয়ে ওঠে একটি অপূর্ব পুতুলের মতো মুখ, একটু গোল গাল, টকটকে হলুদ ফর্সা গায়ের রং, কান্নার ফলে নাকের ডগা লাল টুকটুকে হয়ে গেছে, মনে আছে গ্লাস দেওয়া, তাছাড়া কোনো সেরকম মেকআপ করা নেই। গাল বেয়ে পড়েছে শুকিয়ে যাওয়া কান্নার রেখা, চোখের নিচে হালকা ফোলা ভাব, পরিষ্কার বোঝা যায় অনেকক্ষণ ধরে কেঁদেছে। চোখ জোড়া বড় জাগর, হাইট দেখে মনে হচ্ছে 5 ফিট 1-2 হবে, খুব জোর, ছোট এক বাচ্চার মতো। এটা দেখে আরও অবাক হবে দুজনই, কিন্তু সেই চোখে আজ শুধু একটাই অভিব্যক্তি, ভয়। কমিশনার তাহমিদ ইকবাল চোখ কুঁচকে তাকালো, একবার মেয়েটির দিকে, একবার সাইমনের দিকে। তুমি বলছো এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো? এই পুতুলের মতো দেখতে এইটা একটা মেয়ে না একটা শিশু? সাইমন গলার খাকারি দিয়ে মুখে হাত রাখে, কিছু বলার মতো অবস্থা নেই। কমিশনার তাহমিদ ইকবাল কপাল কুঁচকে বললেন, তোমার নাম কি? মেয়েটি নিচু গলায় ভয়ে কাঁপতে কাঁপতে বলল, নাফিসা। ঠিকানা সিরাজগঞ্জ, গাজীপুর বড়হাট। বয়স? মেয়েটি এবার একটু মুখ তোলে, তার চোখে অসীম ক্লান্তি, কান্নার দাগে ভিজে থাকা দু চোখ কেমন যেন ফাঁকা। 14। ঘরের মধ্যে মুহূর্তেই নিস্তব্ধ বিস্ফোরণ ঘটে গেল। কমিশনার হঠাৎ চমকে এক ঝটকায় চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। 14? সাইমন এক পা পিছিয়ে গিয়ে চমকে তাকায় মেয়েটার দিকে। এই প্রথম যেন উপলব্ধি করল সে কি করে ফেলেছে। মেয়েটির মুখ দেখে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন তার মনের মধ্যে এক বাচ্চা দাঁড়িয়ে কাঁদছে। তুমি আমার সাথে এটা করলে কেন? স্যার, আমি জানতাম না ওর বয়স, আমি ওর মুখটাও ভালো করে দেখিনি। কমিশনার রাগে গর্জে উঠলেন, এইটা কি একটা সাধারণ কেস? 14 বছরের কিশোরীকে বিয়ে করেছো? আমাদের দুজনের চাকরি যাবে, প্রেসে উঠলে তো আরও বড় বিপদ। তোমার জন্য তো আরও বিপদ, তোমার ফ্যামিলিতে তো আবার রাজনীতি করে, এটা যদি ছড়াছড়ি হয় আমাদের ডিপার্টমেন্টের সহ তোমার বাবার রাজনীতিক ক্যারিয়ার নিয়ে টানাটানি পড়ে যাবে। সাইমন এবার ঠান্ডা গলায় বলল, স্যার, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ও কিছু বলেনি। আর তন্ডা নামের মহিলা এত নাটক করছিল, আমি পরিস্থিতির চাপে পড়ে গিয়েছিলাম। কমিশনার এবার নাফিসার দিকে তাকালেন, তুমি কেন কিছু বলনি? তোমার মুখ নেই? নাফিসা চুপ করে থাকে, তার চোখের পাতা কাঁপছে। কিছুক্ষণ নীরবতা, তারপর এক নিঃশ্বাসে সে বলল, আমার বাবা মা অনেক বছর আগে মারা গেছে। মামা মামির কাছে বড় হয়েছি। মামা খুব ভালো, কিন্তু মামি, গলার স্বরটা কেঁপে উঠল, মামি আমারে অনেক অত্যাচার করত, আমাকে কোনো কথা বলতে নিষেধ করেছিল, বিয়ের আগের রাতে খুব মেরেছে, বলেছে আমি যদি কিছু বলি তাহলে আমায় ঘর থেকে বের করে দেবে, কেউ আমাকে নেবে না। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। আমি বিয়ে করতে চাইনি, আমি বলেছিলাম, কিন্তু কেউ শোনেনি। আমি অনেকবার বলেছি, কিন্তু শব্দ আটকে গেল। কমিশনার মুখ কঠিন করে জিজ্ঞেস করলো, তুমি কোন ক্লাসে পড়ো? নাফিসা মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, 8ম শ্রেণী। এইবার সাইমন পিছনে গিয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে, নিজের দুই হাত শক্ত করে মুঠো করে ফেলে। ওর হাত কাঁপছে রাগে। কমিশনার তাহমিদ ইকবাল স্তম্ভের মতো তাকিয়ে রইল মেয়েটার দিকে। একটা ছোট মেয়ে, স্কুল পড়ুয়া, এত কম বয়সে এভাবে ঠেলে দেওয়া হলো সংসারে। নাফিসার গলার স্বর ভাঙা ভাঙা, মামা বাসায় ছিল না, মামি এই সুযোগে আমাকে বিয়ে দিতে চেয়েছিল।
আমি কিছু বলতে পারিনি। অনেক কেঁদেছিলাম, কেউ শোনেনি। আমাকে মেরেছে, জোর করে সাজিয়েছে, বিয়ের মঞ্চে বসিয়েছে। তখন কেউ একটা বাঁচানোর জন্য আসবে জানতাম না। শেষের দিকে গলা ফেটে গেল তার। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। আমি তো শুধু পড়তে চাই, আমি তো কারো স্ত্রীর পরিচয়ে বাধা পড়তে চাইনি। মেয়েটার কথা শুনে অফিসারটা যেন স্তব্ধ হয়ে গেল। কমিশনার নিজের মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে রইলেন। অন্যদিকে সাইমন ঠিক পাথরের মতো দাঁড়িয়ে, একদম নিস্তব্ধ। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখের গভীরে যেন ঝড় বইছে। শুধু তাকিয়ে রইল মেয়েটার দিকে। তার ভেতরে কি চলছে কেউ জানে না। তবে বোঝা যাচ্ছে এই বিয়েটা ছিল কেবল কাগজের ছাপ নয়, এক বিপদ আর অন্যায়ের দলিল, যার সাক্ষী সে নিজেই হয়ে গেছে অজান্তে। এখন প্রশ্ন একটাই, এরপর কি চলবে? হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট এই চ্যানেলে খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর এই গল্পটি যাদের যাদের ভালো লেগেছে তারা গল্প শেষে অবশ্যই একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।